আমার প্রথমেই আমি প্রণাম জানাই আমার গাইড ডক্টর মহুয়া মুখার্জির চরণে আমার প্রণাম জানাই এবং আমার সমস্ত নৃত্যগুরু অমিতাদি, শ্রীমতী অমিতা দত্ত, বিদুষী সুস্মিতা মিশ্রজি, বিদুষী শাশ্বতী সেনজি এবং পদ্মবিভূষণ পণ্ডিত বিরজু মহারাজজির চরণে আমার শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আমার বক্তব্য আজকে শুরু করছি। প্রথমেই আমি বলবো যে আমার এই বিষয়টির নাম হচ্ছে কথক নৃত্যে গৌড়ীয় বৈষ্ণব ভাবধারা এবং সূক্ষ্ম চিত্রকলার প্রভাব। এইটি শুরু করার পেছনে একটা ছোট্ট ঘটনা। 2006 সালে আমি তো মূলত নৃত্যের অনুষ্ঠান করেই বড় হয়েছি ছোট থেকে, আর রবীন্দ্রভারতীতে একদম 11-12 থেকে পড়ছি। তো 2006 সালে তখন আমি মাস্টার ডিগ্রি করছি। মহারাজজি আমাকে তার গীত গোবিন্দ প্রোডাকশন হয় কলকাতায়, সেখানে কৃষ্ণ চরিত্রে সুযোগ দেয়। কৃষ্ণ চরিত্র মানে আমি কৃষ্ণ করছি এবং পাশে শাশ্বতী দি রাধা করছেন। এটি ওনাদের পুরনো প্রোডাকশন, দিল্লিতে বাইরে ওদের প্রচুর অনেকবার এই অনুষ্ঠান হয়েছে। তো সেই পুরো নাটকটি হয় কলকাতায়। এবার ওই রিহার্সালের সময় আমি যখন নাচ করছি আমাকে বলা হয় যে পেছনে কতগুলো স্লাইড থাকবে, তোমাকে সেই অনুযায়ী সেই পশ্চারগুলো করতে হবে। যেমন আমি কৃষ্ণ হয়ে রাধার চুল আঁচড়ে দিচ্ছি, তো তখন একটু দাঁড়াতে হবে। আমি তখন বুঝতে পারিনি কেন এটা করা হচ্ছে। তারপরে বিভিন্ন রকম রাধাকৃষ্ণের বিভিন্ন পোজে বলেছে একটু পজ দিতে, একটু দাঁড়াতে। তো রবীন্দ্র সদনে অনুষ্ঠানটি হয়েছিল। তার অনুষ্ঠান চলাকালীন আমি শুনি যে একজন ওই স্লাইড নিয়ে ওখানে ওই স্লাইডগুলো দাঁড়ানো হবে, তার রেডি করবে, আর আমাকে ওই জায়গাগুলোকে একটু ওয়েট করে করে যেতে হবে বিভিন্ন ভঙ্গি। তো এই এই অনুষ্ঠানটি দারুণ হয়েছিল এবং অদ্ভুত একটা পরিবেশ সৃষ্টি করে। পরে শুনি পেন্টিংগুলো পেছনে আসে, স্লাইডের সঙ্গে সঙ্গে নাচের ভঙ্গিমা, সেই সঙ্গে গান, মিউজিক, পুরো নাটকটি সম্পন্ন হয়। এবার আমি আমার গাইড মহুয়াদিকে আমি ঘটনাটা যখন বলি, তখন মহুয়াদি আমাকে বলেন, সুচরিতা তুমি এইটা নিয়ে, এই বিষয়টা নিয়ে কাজ করতে পারো, ভালো করে ভেবে দেখো যে কথক নৃত্য গৌড়ীয় বৈষ্ণব ভাবধারা এবং সূক্ষ্ম চিত্রকলা, গৌড়ীয় বৈষ্ণব ভাবধারার রাধাবাদ কথক নৃত্যে কিভাবে মিশছে, এবং সেই সঙ্গে মিনিয়েচার পেন্টিং। আমি মিনিয়েচার পেন্টিং সম্বন্ধে বিশেষ কিছুই জানতাম না, কিন্তু এই যে আমাকে ম্যাডাম এই নিয়ে বলেন যে তুমি এইটা নিয়ে জানতে থাকো, অনেক কিছু তথ্য সংগ্রহ করো, সেই শুনে আমার খুব ভালো লাগে জিনিসগুলো, যেগুলো আমার কথক নাচ নিয়ে আমি কাজ করেছি, ছোট বয়স থেকে শিখেছি, লখনৌ, জয়পুর, এত কিছু শিখেছি। মিনিয়েচার পেন্টিং হয়তো বা দেখেছিলাম, স্কাল্পচার দেখেছি, যেগুলোর সঙ্গে ওড়িশি এবং ভারতনাট্যমের খুব মিল রয়েছে, কিন্তু মিনিয়েচার পেন্টিং অত ভালো করে আমার ছিল না। হয়তো সামনে ছিল, মন দিয়ে কখনো সেভাবে দেখিনি। এবং তার সঙ্গে যখন ম্যাডাম বললেন গৌড়ীয় বৈষ্ণব ভাবধারা, চৈতন্যদেবকে জানো, কালকেই তার দোল পূর্ণিমায় তার জন্মদিন সম্প্রতি গেছে, তার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। যে তাকে নিয়ে আমি একটা ছোট্ট কাজ, তার কত বড় প্রভাব এই আমার কাজের মধ্যে রয়েছে সে বলার কথা নয়। তো যাই হোক, তো যখন আমি এরকম পড়তে শুরু করলাম, বিভিন্ন মিউজিয়ামে গেলাম, মিনিয়েচার পেন্টিং ঘাঁটতে শুরু করলাম, এবং বিভিন্ন বই, আমার গাইডের কথায় বিভিন্নভাবে আমি জানতে শুরু করলাম। শুধুমাত্র প্র্যাকটিক্যাল নলেজের সঙ্গে আমি চেষ্টা করলাম ওগুলোকে মেলাতে শুরু করলাম। তো মিনিয়েচার পেন্টিং এর অদ্ভুত অদ্ভুত সুন্দর বই ন্যাশনাল মিউজিয়াম, ইন্ডিয়ান মিউজিয়ামে, আমাদের ভারতীয় জাদুঘর কলকাতার, সেখানে অসাধারণ মিনিয়েচার পেন্টিং রয়েছে, সেগুলো দেখলাম। পরবর্তীকালে দিল্লিতে গিয়েও দেখেছি, এবং বিভিন্ন বই, প্রচুর বই দেখে মিনিয়েচার পেন্টিং এর প্রতি দেখে আমার মনে হলো, আরে এ তো পুরো কথকের একেবারে ছবি। ফটো তো তখন ছিল না, কিন্তু সেই ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি যে যুগে ছিল না, সেখানে ওইগুলোই যেন কথকের ফটো হিসাবে, ছবি হিসাবে আমার সামনে এলো। কেননা কথকের পশ্চার হচ্ছে স্ট্যান্ডিং পশ্চার, আমরা পুরো সোজা, কোনো আরামান্ডি বা অর্ধমণ্ডলী কোনো
বেন্ড করা পশ্চার আমাদের এই নাচে থাকে না। তো এবং চোখের এক্সপ্রেশন, যে একটা নিমিলিত চোখ, প্রত্যেকটির মধ্যে এই জিনিসগুলো আমি দেখতে পেলাম। তো এই আমার শুরু। আর তার সঙ্গে গৌড়ীয় বৈষ্ণব ভাবধারা নিয়ে আলোচনা করতে গিয়ে দেখতে গিয়ে আমি দেখলাম যে শ্রী শ্রী চৈতন্যদেবের এই তার ভাবনায় যে রাধাবাদ যেভাবে সারা ভারতবর্ষকে আলোড়িত করেছে এবং বৈষ্ণব ভাবধারায় কিভাবে রাধা ঢুকে গেছেন এবং সেই অন্তঃসলীলা নদীর মতো কিভাবে কথক নৃত্যকে প্রভাবিত করেছে। কথকের যে আজকে ঠুমরি, আজকে যা কিছু রাধাকৃষ্ণ সম্পর্কিত আমরা ভাও নিবেদন করি, সেই নিবেদনগুলো কিভাবে তার মধ্যে তার অবদান চলে এসেছে। তো এইভাবে আমার শুরু, চিন্তা ভাবনা, অনেক কিছু দেখা, ম্যাডামের সঙ্গে অনেক আলোচনা, ম্যাডাম আমাকে অনেক কিছু বললেন, এইটা এনাদের ইন্টারভিউ নাও, অনেক বড় বড় সব গুরুদের আমি ইন্টারভিউ নিলাম। তো সবকিছু করে যখন আমি এই জিনিসটাকে সাজালাম, সেটা হচ্ছে এইরকম ভাবে। দ্বিতীয় স্লাইডটিকে একটু দেখাবেন। হ্যাঁ, এখানে আমি সাজালাম এইভাবে যে প্রথমে হচ্ছে কথক নৃত্যের একটা চ্যাপ্টার রাখলাম, কথক নৃত্যের আবির্ভাব ও ক্রমবিকাশ, যেটা আমি ছোট থেকে পড়ে এসেছি। কথা এই ট্র্যাডিশন থেকে, যে আগেকার দিনে রামায়ণ মহাভারতের গল্প বলে সেখান থেকে নাচ এবং গানের মাধ্যমে দলবদ্ধ লোকে তারা শিল্পীরা তারা এইভাবে এই গল্পকে তারা লোকেদের সামনে প্রেজেন্ট করতো। এরকম এলাহাবাদ, রাজস্থান এবং সারা ভারত, শুধু ওখান থেকে কথক নৃত্যের উৎপত্তি হয়েছে বটে, সারা ভারতবর্ষ জুড়েই এই কথকতার প্রচলন ছিল বিভিন্ন নামে। আমাদের বাংলায় পালা গান, দক্ষিণ ভারতে যক্ষগণ এবং ইত্যাদি বিভিন্ন রকম নামে সেগুলো টিকে আছে আজও। তো কথকের যে ধারা, সেটা আমি খুব ছোট করে একটু বলি। প্রথম অধ্যায় যেটিকে আমি রেখেছি কথকে, কথকতা, এই নামকরণটি হচ্ছে কথা, কথা কহে সো কথিক, যে কথা বলে সে কথা। তো আমি আস্তে আস্তে যখন একদম ইতিহাস ঘাঁটতে শুরু করলাম, দেখলাম যে নাট্যশাস্ত্রে রয়েছে এক পাত্র হারিয়ে লাস্যাঙ্গ, মানে একজনই সমস্ত কটা রোলকে প্লে করছে। আমাদের ক্লাসিক্যাল ডান্সে সেটাই হয়ে থাকে। মহাভারতে অর্জুন যখন তার মনোপর্বের যখন সে চলেছে বনে, তার পেছনে সমস্ত কথক ঠাকুররা গান করতে করতে, নাচ করতে করতে চলেছে। এবং এই কথক নাম পরবর্তী বিভিন্ন হিন্দু, জৈন, বৌদ্ধ বিভিন্ন অভিধানের মধ্যেও সেই গ্রন্থি, কথাকার, কথিকু ইত্যাদি বিভিন্ন নামে তারা পরিচিত ছিল। তো তারা কি করতো, মানুষের কাছে নীতি কথা এইগুলোকে মানুষের কাছে, এটাকে বলে মাস এডুকেশন যাকে বলে, যে লোকের কাছে, সাধারণ লোকের কাছে রামায়ণ মহাভারতের গল্প, ভাগবত পুরাণের গল্প ইত্যাদির মাধ্যমে সেই কাহিনী পৌঁছে দিত। তো তার মধ্যে আস্তে আস্তে যখন নাচের এই এলাহাবাদ, লখনৌ, এলাহাবাদ, উত্তরপ্রদেশ, মেনলি উত্তরপ্রদেশ, রাজস্থান, এইসব অঞ্চলে উত্তর 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 পশ্চিম ভারতের অংশ জুড়ে এদের হিন্দু যুগে এদের একটা কথকের এদের প্রাধান্য ছিল। এবার তারপরে ষোড়শ শতাব্দীতে আস্তে আস্তে রাসলীলা নৃত্যেরও সঙ্গে কথকের প্রচুর মিল পাওয়া যায়। এবং তারপরে মুসলিম যুগ, মুসলিম যুগে কি হলো আমি খুব ছোট করে এটা বলে দিচ্ছি। মুসলিম যুগে এলো বাইরে থেকে, তারা তাদের সংস্কৃতি নিয়ে এলো এবং কথকের যে মূল রূপটি, যে ধর্মীয় রূপ থেকে যখন দরবারে এসে পড়লো, আগে তো মন্দিরে নাচ গান হতো এবং মূলত পুরুষরাই করতেন, পুরুষ শিল্পীরাই করতেন। এবং যখন সেখান থেকে সভায়, রাজসভায় এসে পড়লো নবাবদের সামনে, রাজাদের, মুসলিম নবাবদের সামনে, সেখানে তার একটা মূল স্রোতের পরিবর্তন হলো। কিরকম পরিবর্তন না, তার টেকনিক্যাল, তার মধ্যে অনেক দ্রুত পায়ের কাজ, অনেক ক্রিটিক্যাল রিদমিক প্যাটার্ন এসে যোগ হলো, চাক্কার এলো, এগুলো কিন্তু ওই সময় হয়েছে। আগে কিন্তু এই জিনিসগুলোর প্রচলন ছিল না। তো রাজাকে খুশি করার জন্য এই ধরনের জিনিসগুলো কথাকে আসতে শুরু করলো, প্রচুর অনেক চাক্কার, অনেক খুব দ্রুত পায়ের কাজ ইত্যাদি ইত্যাদি আস্তে আস্তে শুরু করলো। এইভাবে তারপরে ব্রিটিশ যুগে, আমি খুব দ্রুত যাচ্ছি, ব্রিটিশ যুগে তো এর একটুখানি অবনতি ঘটে।
যেটা বাইজি সম্প্রদায়ের হাতে আস্তে আস্তে চলে যেতে থাকে। মুসলিম সম্প্রদায় ওখান থেকেই হয়েছিল, আস্তে আস্তে পুরোপুরি ওদের হাতে চলে যায়। কিন্তু তারপরে যেটা হয়, নবাবের হাত থেকে আস্তে আস্তে যখন নবাব এই রাজাদের এইগুলো ভেঙে যেতে থাকে সময়টা, ছোট ছোট জমিদারদের ওখানে জলসা হতো। সেই সব জলসাতে ওই রকম বাইজিরা এসে নাচতেন। আমরা বিভিন্ন আমাদের চলচ্চিত্রের মধ্যেও দেখেছি। বাংলা চলচ্চিত্র যদি ধরি, জলসাঘরে খুব সুন্দর দেখানো হয়েছে যে জমিদার বাড়িতে এসে নাচ হচ্ছে, সেই লখনৌ থেকে নিয়ে এসে তাই সেই সমস্ত আর্টিস্ট, বড় বড় আর্টিস্টকে, গানের আর্টিস্ট, নাচের শিল্পীদের এসে নাচ করানো, নাচ হচ্ছে এবং তারা উপভোগ করছে, এবং তারা খুব বোদ্ধা সেই জমিদাররা ছিলেন। কিন্তু সময়ের সাথে সাথে আস্তে আস্তে যখন স্বাধীনতা হলো, তারপরে কি হলো, এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এক বিশাল অবদান, যে আগে তো আমাদের ভদ্রঘরের মেয়েরা নাচ করতেন না, তো আস্তে আস্তে ভদ্রঘরের মেয়েরাও সেই নাচের দিকে আসতে শুরু করলেন। মাদাম মেনকা, কথক না, আমি কথক নৃত্যের স্রোত ধরেই বলছি, মাদাম মেনকা তিনি বিদেশে গিয়ে অনেক অনুষ্ঠান করে কথকের নাম কীর্তি অনেক জয়গান করলেন, এবং কথক নাচ আস্তে 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 ভদ্র ঘরের মেয়েরাও শিখতে শুরু করলো। এবং এইভাবে কথকের একটা ইতিহাস আমরা ছোটভাবে আমি এইভাবে দেখে থাকি। তার ঘরানা বলতে ওই রাজদরবারের অনুযায়ী, যেখানে যেখানে রাজদরবারে যেভাবে ফ্লারিশ করেছিল, লখনৌয়ের রাজদরবারে ওয়াজেদ আলী শাহর বিশাল অবদান ছিল। যদিও সাধারণ ইতিহাসে নবাব ওয়াজেদ আলী শাহের কোনো নাম আমরা খুব একটা বেশি তার রাজা হিসেবে, তার শাসক হিসেবে খুব কিছু পাই না, কিন্তু আমাদের নাচের ইতিহাসে তার বিশাল অবদান। তিনি নিজে ছিলেন শিল্পী, নিজে গান করতেন, তিনি বিভিন্ন বই লিখেছেন নাচের ওপরে, প্রচুর গদনিকাস ইত্যাদি ইত্যাদি করে। ওই সময় লখনৌ ঘরানার বিন্দাদিন মহারাজজি এবং ঠাকুর প্রসাদজি এবং এনারা তখন ওয়াজেদ আলী শাহর দরবারে প্রচুর ঠুমরি লেখেন এবং কথক নৃত্যের ভান্ডারকে অনেক সমৃদ্ধ করেন, যা আজও আমরা সেই ঠুমরি, ওই সময়কার ঠুমরি ওই নিয়েই আমরা আমাদের সমস্ত নৃত্য নিবেদনগুলি করে থাকি। তো এই গেল প্রথম অধ্যায় কথাকে। তারপরে আমাকে তিনটে জিনিসকে, বিষয়কে খুব ভালোভাবে যেতে হয়েছে তার মধ্যে দিয়ে: কথক নৃত্য, গৌড়ীয় বৈষ্ণব ভাবধারা এবং সূক্ষ্ম চিত্রকলা। আমাকে একটুখানি আচ্ছা, আমি তার মধ্যে একটু দেখিয়ে দিই। আমাকে এখানে কিছু ছবি স্লাইড রয়েছে, ওই পরবর্তী স্লাইডগুলো একবার একটু দেখিয়ে দেবেন আমাকে। হ্যাঁ, ওই প্রাক কথার মধ্যে আমার দেখানো হয়নি, এগুলো পারফরমেন্সের ছবি। আর শ্রীমতী শাশ্বতী সেনের সঙ্গে ছবিগুলো, পরের ছবিগুলো, চারটে ছবি একটু এগিয়ে যান। হ্যাঁ, এটা রবীন্দ্র সদনের প্রোগ্রামটা হয়েছিল। স্লাইডের ছবিটা যদিও এখানে আসেনি, বিভিন্ন ভঙ্গিমার সঙ্গে স্লাইডের মিনিয়েচার পেন্টিং এর মিল দেখানো হয়েছিল। এটি নাসিকে একটি অনুষ্ঠান হয়েছিল, সেখানে নাসিকের রাম মন্দিরে, সেখানে এই আমি কৃষ্ণ হয়ে ওখানে করেছিলাম। তো যাই হোক, পরবর্তী আমি এতে যাচ্ছি, পরবর্তী স্লাইডে যান। হ্যাঁ, এটা প্রথম অধ্যায় সম্বন্ধে আমি কিছুটা বললাম। এবার আমি যাব দ্বিতীয় অধ্যায়। হ্যাঁ, দ্বিতীয় অধ্যায় হচ্ছে ভারতীয় চিত্রকলার ইতিহাসে সূক্ষ্ম চিত্রকলার স্থান। প্রথমে আমাকে আলাদা আলাদা করে জিনিসগুলো সম্বন্ধে জানতে হয়েছে, তারপরে সেগুলোর মধ্যে যে চিত্র, নৃত্য, সাহিত্যের যে মেল বন্ধন, সেটাকে আমি করতে করতে খুঁজে পেয়েছি। তো এই যে সূক্ষ্ম চিত্রকলার বিভিন্ন ভাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা তখনও কিন্তু আমি দিল্লি মিউজিয়ামে যাইনি, এটা আমাকে ম্যামই, আমার গাইড মহুয়াদি, আমাকে উনি নিজে গেছিলেন এবং সেখান থেকে উনি আমাকে জোগাড় করে দিয়েছিলেন। এবং তখন আমি এই সূক্ষ্ম চিত্রকলা এত সুন্দর, তার ভাগগুলি সারা ভারতবর্ষব্যাপী কিভাবে সূক্ষ্ম চিত্রকলা তার ভাগ রয়েছে, মেওয়ার, বিকানির, বুন্দি, এক এক ধরনের স্টাইলে এক এক রকম, কিষানগড়, যোধপুর, জয়পুর ইত্যাদি ইত্যাদি ভাগ উনি আমাকে দেন। এবং পরবর্তী এতে যান, স্লাইডে যান। হ্যাঁ, এইবারে এই রাজস্থানী চিত্রকলা থেকে ভেঙে মুঘল চিত্রকলা ছিল, এবং তারপরে রাজস্থানী চিত্রকলা ফ্লারিশ করলো, এবং তারপরে আরেকটি যে স্টাইল, এটি হচ্ছে পাহাড়ি চিত্রকলা। এই রাজস্থানের রাজাদের মধ্যে অনেক রকম যুদ্ধ বিবাদ চলতে থাকতো, এবং সেই কারণে সেইখান থেকে ভেঙে বেরিয়ে গিয়ে এইসব জায়গায় রাজারা তাদের জায়গা করেছিল, এবং সেখানে তার অপূর্ব পরিবেশ, এই পাহাড়ি পরিবেশের মধ্যে বিভিন্ন চিত্রকলার
গড়ে উঠেছিল। সেগুলো বাসৌলি, চম্বা, গুলের, কাংড়া, গাড়োয়াল, কুলু, জম্মু, কাশ্মীর ইত্যাদি ইত্যাদি, তার অনেক বিবিধ ভাগ। তো এই হচ্ছে, এবং তারপরে মধ্য ভারতের চিত্রের ভাগ, এবং তারপরে আবার আরেকবার, হ্যাঁ, দক্ষিণ ভারতেরও যে যার নিজস্ব জায়গাতে তাদের নিজস্ব স্টাইলে এই সূক্ষ্ম চিত্রকলার বিভিন্ন বৈচিত্র্য আমরা দেখতে পাই। আমি আমি শুধুমাত্র ফোকাস করে আজকে আমার নাচের সংক্রান্ত যে সমস্ত নৃত্য সংক্রান্ত যে মিলগুলো রয়েছে, যে ভঙ্গিমাগুলো, তারই কিছু ছবি আমি এই এতে রেখেছি। পরবর্তী এতে যাই। হ্যাঁ, এর পরবর্তী তৃতীয় অধ্যায় হচ্ছে নৃত্যকলা, সূক্ষ্ম চিত্রকলা, সাহিত্যের আন্তঃসম্পর্ক। যখন আমরা একটা পারফরমেন্স করি, একটা অনুষ্ঠান করে থাকি, সাহিত্য মানে গানের মাধ্যমে সেই ঠুমরির সাহিত্য বা শ্লোকের সাহিত্য বা বন্দনার সাহিত্য, সে সাহিত্য আমরা নেচে আঙ্গিকের মাধ্যমে, এটাকে বলে ভিজুয়াল পোয়েট্রি। শূন্যের মধ্যে আমরা একটা পেইন্টিং করি। আর যদি মনে করা যায় ঠিক সেই দিনের অনুষ্ঠানের মতো, সব জায়গায় তো সেই পেইন্টিং আমরা ইউজ করি না নর্মালি, কিন্তু মনে করা যায় যদি কেউ ছবি তুলতো, একটা ফটো তুললে সেটা একটা পেইন্টিং। একটা মানুষ যদি সেই একটা কোনো স্ট্যাটিক পোজ দেখে তার চিত্র অঙ্কন করে, তবে সেটাই হয়ে যায় তিনকে একত্রীকরণের একটা চিত্র। তো পরবর্তী স্লাইডে আমরা একটু যাব। হ্যাঁ, এইবারে আমি যেটাকে যে চ্যাপ্টারটা রেখেছি সেটা হচ্ছে গৌড়ীয় বৈষ্ণব ভাবধারায় রাধাবাদ। এখানে শুরু থেকেই আমি একটু অন্যভাবে বলি, যে যখন সারা ভারতবর্ষ জুড়ে বৈষ্ণব আন্দোলন, ষোড়শ শতকের বৈষ্ণব আন্দোলন, সেখানে আমাদের চৈতন্যদেব, শ্রী শ্রী চৈতন্যদেবের এক বিশাল ভূমিকা। তিনি তার তার জ্ঞান, তার সমস্ত কিছু দিয়ে তিনি যেভাবে তার তার এবং তার যারা ছিলেন অনুগামী স্বরগোস্বামী, তারা লুপ্ত তীর্থ বৃন্দাবনকে উদ্ধার, তারই উপদেশে উদ্ধার করে, এবং সেখানে কি করলেন, আগে কিন্তু ওখানে মথুরায় কিন্তু শুধুমাত্র কৃষ্ণের পূজা হতো। তিনি বৃন্দাবনকে উদ্ধার করে কি করলেন, স্বরগোস্বামীরা কি করলেন, ওখানে কৃষ্ণের পাশে রাধার মূর্তি স্থাপন করলেন। এর সূত্র যদি শুরুতে আমাদের বেঙ্গলে কিভাবে রয়েছে, পাহাড়পুরে আমরা রাধার মূর্তি দেখেছি, যুগল মূর্তি। ব্রহ্মবৈবর্ত পুরাণে প্রথম রাধার উল্লেখ পাওয়া যায়, যদিও ভাগবত পুরাণে পাওয়া যায় না। তো রাধার উল্লেখ প্রথমে না থাকলে প্রধানা গোপী বা একজন শ্রেষ্ঠ গোপীর কথা কৃষ্ণের আশেপাশে আমরা কিন্তু সবসময় দেখেছি। চৈতন্যদেবের আগে চণ্ডীদাস, কবি চণ্ডীদাস, বিদ্যাপতি, এদের লেখায় তো প্রভূতভাবে রাধাকৃষ্ণের যে প্রেমলীলা, তাদের যে এই যে দুজনের এই প্রেমলীলার মাধ্যমে যে কত কবিতা, কত গান, এবং শ্রী শ্রী চৈতন্যদেব সেইগুলোর সম্বন্ধে আলোচনা করে সেইগুলো নিয়ে আরো তার কত ব্যাখ্যায় তার এই রাধাবাদের চূড়ান্ত করে দিয়েছেন। এবং এটা আমরা পড়েছি যে অনেক ক্ষেত্রে আমাদের কথাকে অনেকে এই নিয়ে রিসার্চ করে, যে এই যে ঠুমরিতে বলা হচ্ছে যে মোহে ছেড়ো না নন্দকে শোনা হচ্ছেন, এই কথাটা রাধা নয়, একজন গোপী বলছে। আমি দেখিয়েছি যে যে যদি কোনো নায়িকা বা কোনো নৃত্যশিল্পী, সে যদি এইভাবে নৃত্য করে যে আমি হচ্ছি গোপী, গোপীদের মধ্যে একজন, তাহলে তার মধ্যে সেই প্রেম আসবে না। এবং আমি পরবর্তীকালে দেখেছি অনেক গানের শিল্পীরা, বড় বড় গানের শিল্পীরা, তারা এই নিয়ে রিসার্চ করেছেন, বলছেন যে যখন কোনো ঠুমরি বা গজল বা কিছু গাইছেন, যতক্ষণ না তিনি নিজেকে রাধা ভাবে সেই গানের সুরারোপ করছেন, ততক্ষণ কিন্তু সেই তার এক্সপ্রেশন কিন্তু বেরোচ্ছে না। এবং আমরা যখন কোনো গ্রুপ পারফরমেন্স দেখি যে রাধা কৃষ্ণ গোপীরা নাচছে, এবং তার সঙ্গে তার মধ্যে কৃষ্ণ, আমরা রাধাকে খুঁজে বেড়াই সব সময়। অডিয়েন্সের একটা দায়েই থাকে যে সবচেয়ে সুন্দর মেয়েটি কোনটা, যে সবচেয়ে সুন্দর নাচছে, যে কৃষ্ণের আশেপাশে ঘুরছে, যে সবচেয়ে সুন্দর পোজ করে দাঁড়ালো, কে রাধা। তো এই যে খোঁজ, এতে ভাগবত পুরাণে
ভাগবত পুরাণে কিছু যে জায়গা আছে যেখানে হচ্ছে রাধার স্পষ্ট কোনো উল্লেখ নেই। সেখানে কি বলছে যে রাধাকে গোপী শ্রেষ্ঠকে নিয়ে কৃষ্ণ তিনি কোথায় হারিয়ে গেলেন বনের মধ্যে। এবার সেই কৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছেন। এই যে খুঁজে বেড়ানো, তাকে পাওয়ার যে আকুতি, রাধ শব্দ তো আরাধনা থেকে এসেছে, আরাধনা। তো রাধা ভাবে আরাধনা, শ্রী চৈতন্যদেবটা এইভাবেই কৃষ্ণের আরাধনা করতেন। তার ভক্তির প্রকাশের মাধ্যম হিসেবে তিনি নিজেকে রাধা হিসেবে, কারণ তার গৌরাঙ্গ ছিলেন, তিনি গৌর ছিলেন, কৃষ্ণ ছিলেন কালো, তো তিনি রাধা ভাবে কৃষ্ণের পূজা করতেন। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় হিন্দি বলয়ের কবিদের মধ্যে, যে অষ্টছাপ কবি, এদের মধ্যে রাধাকে সেইভাবে উল্লেখ করা হচ্ছে না, কিন্তু একজন প্রধানা গোপী বা কোনোভাবে রাধাকৃষ্ণ যুগল হিসেবে তারা লাস্টে শেষকালে একবার উল্লেখ করলেন। কিছু কিছু সময় গৌড়ীয় বৈষ্ণব ভাবধারার সঙ্গে তাদের অনেক মতবিরোধ হয়েছিল, কিন্তু আলটিমেটলি দেখা যায় যে আমার যে কথক নৃত্য এবং আমার পরপর মিনিয়েচার পেন্টিং গুলো আপনারা যদি একটু দেখেন, পরবর্তীকালে পরে ছবিগুলো একটু দেখাবেন কাইন্ডলি। হ্যাঁ, এই যে এই যে মিনিয়েচার পেন্টিং, এগুলো সবই 19th সেঞ্চুরি পরবর্তীকালে। আমি হ্যাঁ আগেরটা আরেকবার একটু আমি বলি, একটু ব্যাখ্যা করি আগেরটা। হ্যাঁ, এই যে এখানে রয়েছে কৃষ্ণর সাথে রাধা প্রধানা গোপী, এ ভাগবত পুরাণের গল্প। এখান থেকে ওই গল্প থেকে, কাহিনী থেকে এই চিত্রগুলি করা হয়েছে, এবং বাকিরা আশেপাশের গোপী। প্রধানা গোপী হচ্ছেন রাধা। আর তলায় যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে ছবিগুলো, সেখানে হচ্ছে কৃষ্ণের সঙ্গে প্রধানা গোপী চলে যাচ্ছেন, আর তারপরে সেই কৃষ্ণকে তিনি হারিয়ে তার খোঁজ করছেন, এই হচ্ছে তার ছবি। এবং প্রত্যেকটি ভঙ্গিমায় কথাকের সঙ্গে স্ট্যান্ডিং পশ্চারের ভীষণ মিল। পরবর্তী ছবিতে একটু যাই। এই হচ্ছে গীত গোবিন্দের ছবি। রাধা কৃষ্ণের ছবিগুলো একটু দেখলেই বুঝতে পারবেন। এখানে গোপীদের সঙ্গে ছবি, আলাদা করে রাধার সঙ্গে ছবি, এবং বিভিন্ন ভাবে তার এইভাবেই আমি যখন নেচেছিলাম, পারফর্ম করেছিলাম, তখন এই রকম পোজেস গুলো দিয়ে আমাকে এখানে পজ নিতে বলা হয়েছিল। কৃষ্ণ যে এখানে দুঃখে রাধার জন্য ওয়েট করছেন, এই যে 4 নম্বর ছবিতে, ঠিক এই ভঙ্গিগুলো করেই আমাকে নাচের মাঝখানে মহারাজজি শাশ্বতীদি বিভিন্ন ভঙ্গিমা দেখাতে বলেছে। এইভাবে বসে আছে, হ্যাঁ। তো এই কৃষ্ণের ছবিগুলিই ছিল তখন। আচ্ছা, পরবর্তী ছবিতে একটু যান। হ্যাঁ, এখানে হচ্ছে রাধার হাহাকার। সে কৃষ্ণকে দেখতে পাচ্ছে না, এবং সেই রাধার সেই বিরহ। এবং শুধু গীত গোবিন্দ নয়, বিহারী সাতসাই, এই তলার ছবিগুলো বিহারী সাতসাই, এবং এই যে কৃষ্ণের সঙ্গে মিলন, এখানে বিভিন্ন ছবিতে বিহারী সাতসাই। শুধুমাত্র গীত গোবিন্দ নয়, বিভিন্ন কবি কাব্য থেকে এই সমস্ত পেন্টিং গুলো করা হয়েছিল, এবং প্রত্যেকটির সঙ্গে কথা, রাধার ভঙ্গিমা, কৃষ্ণের ভঙ্গিমা, এই যে এভাবে দাঁড়িয়ে আছে, এই ভঙ্গিমাগুলির সঙ্গে সম্পূর্ণভাবে কথাকের মিল। এই যে এই ছবিটি দেখুন, এটা হচ্ছে গাড়োয়াল অঞ্চলের 19th সেঞ্চুরির ছবি। কৃষ্ণ এবং প্রত্যেকটি ভঙ্গিমা, এবং যিনি এঁকেছেন, ছবি এঁকেছেন, পেন্টিং, তার তার সামনে নিশ্চয়ই কোনো নৃত্যশিল্পী তার এই কথাকের ধারা ছিল, তখন দেখেছেন, সেই দেখে এই সমস্ত ভঙ্গি, এবং আমরা এই নাচে এই ধরনের ভঙ্গি করে থাকি। এইখানে এই ওপরের ছবিটি খুব ইন্টারেস্টিং। এটা দেখে আমার মনে হয়েছিল, আমাদের ঠুমরি গাওয়া হয়, আমরা নাচি, হাঁটো যাও ছেড়ো না কানাই। কৃষ্ণকে এরম ভাবে পা ধরেছেন, ধরে বলছে তুমি কোথায় যাবে। काहे करत हम संग चतुराई, हटो जाओ छेरो ना कन्हाई। তো এখানে প্রথমে, কিন্তু পোশাকে এখানে এই চিত্রটি গুলের অঞ্চলের ছবি, সেই জন্য পাঞ্জাব অঞ্চলের ওই সব অঞ্চলের ছবির পোশাকে সেই রকম ভাবে রয়েছে, কৃষ্ণের পোশাকে রয়েছে। হ্যাঁ, এটি তো অপূর্ব সুন্দর। আচ্ছা, আগের স্লাইডটি আরেকবার দেখুন। হ্যাঁ, এখানে হচ্ছে এই বাঁ দিকের যে চিত্রটি, এখানে বলছে কৃষ্ণ রাধার ড্রেস পরেছেন, পোশাক পরেছেন, আর রাধা কৃষ্ণের পোশাক পরিবর্তন করেছেন।
কিন্তু রং তার দেখা যাচ্ছে যে কৃষ্ণ কালো। তো সেই চিত্র, আর এখানে হচ্ছে রাধা কৃষ্ণের বিভিন্ন মিলন দৃশ্য। সবকটি আমরা আমাদের নাচের মধ্যে অনেক কিছুতে আমরা এভাবে করে থাকি। এইগুলো আমাদের সাম করা হয়। সাম মানে হচ্ছে নাচের এন্ডিং এ, কথকের এন্ডিং এ কিছু পোজেস করা হয়। মহারাজজি তো কথকটাকে একদম নতুন ভাবে সবার সামনে এনেছেন। কথক আগে এরকম ছিল না, এত পলিশ ছিল না। তো তার চোখের, আমি তার সঙ্গে অনেক তার ইন্টারভিউ নিয়েছি। তিনি তো নিজেও একজন পেইন্টার ছিলেন। তো এইসব চিত্র তাকে অনেক ভাবে প্রভাবিত করেছে, এবং সেই সময়ের কারণে তিনি অদ্ভুত অদ্ভুত সমস্ত দাঁড়ানোর ভঙ্গি এগুলোর মধ্যে ইনক্লুড করেছেন, যেগুলো আগে ছিল না। এখানে হচ্ছে রাধা দেখাচ্ছে, কবির কল্পনাও কত সুন্দর, যে রাধা কৃষ্ণ বলরামকে নাচ দেখাচ্ছে আর বাকিরা সবাই দেখছে মুগ্ধ হয়ে। তো এরকম পরিবেশ আমরা খুব কমই পাই। আচ্ছা, এখানে রাধা অপেক্ষা করছেন। তো সেই গাছের ডাল ধরে যে অপেক্ষা করার ভঙ্গি, সেটিকেও যদি দেখেন, পুরো নাচের ভঙ্গি, একদম কথকের ভঙ্গি, দাঁড়ানোর ভঙ্গি। এবং এখানে ডান দিকে ওপরের ছবিটি, এটি হচ্ছে যে রাধার শৃঙ্গার, রাধার শৃঙ্গার। আর নিচে আবার বাঁ দিকে নিচের ছবি হচ্ছে রাধার বিরহ, যে কৃষ্ণ আসেনি, রাধার বিরহের চিত্র দেখাচ্ছে, এবং বিরহ এই সমস্ত সমস্ত কিছুর মধ্যে। এবং ডান দিকে দেখাচ্ছে শুধু কৃষ্ণ নয়, পেন্টিং গুলোর মধ্যে সাধারণ মানব মানবী, সাধারণ রাজা রানীর মধ্যেও তারা ওই ধরনের ভঙ্গিমা। আকাশের মেঘ দেখে দেখুন ভঙ্গিমা পুরো নাচের ভঙ্গি আঁকা থাকে। এগুলোর সঙ্গে কিন্তু ভরতনাট্যম, ওড়িশি, আরামান্ডি পশ্চারের কোনো মিল নেই। এইটি হচ্ছে কিষানগড়ের, এই বাঁ দিকের চিত্রটি হচ্ছে কিষানগড় অঞ্চলে, রাজস্থানের কিষান। পেন্টিং এর ধরনই হচ্ছে একটু লম্বা লম্বা গড়ন। এটা পুরো রাধাকৃষ্ণের যুগল মূর্তির পূজা হচ্ছে এখানে বাঁ দিকে ওপরে। যখন রাজস্থান অঞ্চলের পোশাক দেখানো হচ্ছে, চিত্র দেখানো হচ্ছে, তখন সেখানকার চিত্র হচ্ছে হিন্দু চিত্র, মানে তার পোশাক হচ্ছে হিন্দু, ঘাগরা পরা এরকম। আবার ডান দিকের ওপরে যে এটা হচ্ছে পাঞ্জাব, বুলের অঞ্চলের চিত্র। সেজন্য সেই অঞ্চলের, সেই পাঞ্জাব অঞ্চলে যেরকম ভাবে মহিলারা ট্র্যাডিশনাল পোশাক পরেন, নাচের চিত্রগুলোও ঠিক সেরকম সেই অঞ্চলে। আর নিচে বিরোহিনী নায়িকা, সে এক তানপুরা বাজিয়ে গান করছেন একা একা, সে বিরোহিনীর চিত্র। এরকম ভাবেই কিন্তু আমরা বসি নাচে, যখন কাথাকের ঘাগরা ছড়িয়ে বসা হয়, তো এইভাবে আমরা বসে এই ধরনের ভঙ্গিগুলোকেই নকল করে থাকি। তো চিত্র থেকে নৃত্য, নৃত্য থেকে চিত্র, বারবার এই আদান প্রদান কিন্তু যুগ যুগ ধরে চলেছে। যদি কোনোদিন হয়তো এইভাবেই তখন নাচ হতো। আরেকবারটি, আগেরটি দিন, আগের স্লাইডটি। হ্যাঁ, হ্যাঁ। তো এরকমই আর কি হয়েছে, যে আগে নাচটা হয়েছে, সেই নাচ দেখে চিত্রটা আঁকা হয়েছে, এবং সাহিত্য চলেছে তার সঙ্গে সঙ্গে, সেই ধরনের সাহিত্য। এবং তারপরে আবার সে হয়তো নাচ হয়তো হারিয়ে গেছে, সেই নাচ কিছু যুগের কোনো সময়ের কোনো কারণে সেই নাচ হারিয়ে গেছে, আবার সেই চিত্র থেকে নতুন যুগের শিল্পীরা সেই নাচটাকে আবার ফিরিয়ে এনেছে। ডান দিকের পদ্মিনী, এই নায়িকার বিভিন্ন রকম বৈচিত্র্যের মধ্যে ইনি হচ্ছেন পদ্মিনী, পদ্মিনী নায়িকা, যে ফুল তুলছেন নায়িকা। পরিষ্কার আমাদের নাচের কাথাক নাচের ভঙ্গি। এইখানে এইটা হচ্ছে খুব সুন্দর, এটা হচ্ছে অষ্টনায়িকা। নায়িকাদের অবস্থা অনুযায়ী, মনের অবস্থা অনুযায়ী তারা কিভাবে রিয়াক্ট করছে সেই অনুযায়ী, তাই সেই নায়িকা ভেদ হচ্ছে অষ্টনায়িকা। অষ্টনায়িকা সব বৈষ্ণব সমস্ত কবি সমস্ত আলংকারিক সবাই এ নিয়ে বিশাল অনেক চর্চা করেছেন, এবং গৌড়ীয় বৈষ্ণব ভাবধারাতে এর তুমুল চর্চা হয়েছে। এখানে প্রথম হচ্ছে অভিসারিকা। অভিসারিকা হচ্ছে এটি রাজস্থান অঞ্চলের গুলের অঞ্চলের প্রথম ছবিটি অভিসারিকা, যেটি গাছের অন্ধকারের মধ্যে। এখানে দেখুন পশু পাখিরা তাকে ঘিরে রেখেছে, নিচে সাপ রয়েছে, অন্ধকার রাত্রে। অভিসারিকা নায়িকা। এগুলো দিয়ে এক একটা আমার প্রোডাকশন হয়েছিল
সেখানে ওরকম স্লাইড দিয়ে আমি নিজে করেছিলাম, সেটা করছে, আর একটা করে গানের মধ্যে দিয়ে সে নায়িকা তার এক্সপ্রেশন প্রেজেন্ট করছে। পরবর্তী হচ্ছে বাসক সজ্জা। বাসক সজ্জা নায়িকা ডান দিকে, বাসক, সে তার বিছানা সাজিয়ে সে ওয়েট করছে। বাসক সজ্জা ডান দিকে। আবার একদম 3 নম্বর, প্রথম রোতে 3 নম্বরটা হচ্ছে উৎকণ্ঠিতা নায়িকা। সে উৎকণ্ঠায়, সে জঙ্গলের মধ্যে গিয়ে কি সুন্দর ভঙ্গিমা, তার ড্রেসের কালার, এই সমস্ত পুরো আমরা এই নাচ, আমার কথার নাচে আমরা এই পোজেস, এই পোশাক, সবকিছুই এইগুলোই আমরা ব্যবহার করে থাকি। আর তলায় হচ্ছে বিপ্রলব্ধা। বিপ্রলব্ধা মানে সে যখন সংকেত পেয়ে সে তখন গেছে, কিন্তু সেখানে গিয়ে সে প্রেমিককে দেখছে না, কৃষ্ণ আসেনি, হয়তো রাধা গেছে সেখানে, কৃষ্ণ এসে পৌঁছতে পারেনি, সে তার গয়নাগুলোকে খুলে ফেলে দিচ্ছে, সে সমস্ত ত্যাগ করছে। তো সেই হচ্ছে সেকেন্ড রোতে প্রথম ছবিটি বিপ্রলব্ধা। আর মাঝখানে মিডল রোতে মাঝখানে এই যে কৃষ্ণ পায়ের কাছে বসে আছে, এটা হচ্ছে খণ্ডিতা। খণ্ডিতা নায়িকা, যে সারা রাত অন্য নায়িকা অন্য জায়গায় কাটানোর পরে রাত্রি শেষ হওয়ার পরে এসেছে, এবং তখন রাধার অভিমান, সেখানে কৃষ্ণ চুপ করে বসে আছে, এবং যেখানে আমাদের গীত গোবিন্দের খুব বিখ্যাত শ্লোক ইয়াহি মাধব ইয়াহি কেশব, এই আমরা করে থাকি বিভিন্ন সব নাচেই হয়, এটা নিবেদিত হয়, সমস্ত নাচের মাধ্যমেই হয়। আমি বলছি নাচের পশ্চার গুলো মিনিয়েচার পেন্টিং এ পুরোপুরি হচ্ছে কথাকের সঙ্গে মিল, যেহেতু কথাকের ন্যাচারাল একটা আবেদন রয়েছে। ডান দিকে হচ্ছে কলহান্তরিতা, আর একদম মিডলে ডান দিকে কলহান্তরিতা, মানে নায়ককে বলছে কলহ চলে যাও তুমি, এবং তার কলহের অন্তরে তারপরে তার অবস্থা চলে যাচ্ছে। নিচেও ছবিটি, বাঁ দিকের ছবিটিও তাই। আর মাঝখানে, নিচের মাঝখানে হচ্ছে প্রসিত ভত্রিকা, সে বিদেশে আছে নায়ক, সে কৃষ্ণকে দিয়েই এর চরিত্রের করা গীত গোবিন্দ, কবি জয়দেবের গীত গোবিন্দই তো প্রথম লিখিত হয়, রাধাকৃষ্ণের প্রেম কাব্য, এবং সেই নিয়েই শ্রী শ্রী চৈতন্যদেব তার যে প্রসার করেছেন, এবং সেই সেই গীত গোবিন্দের এতেই কিন্তু আমাদের এই ঠুমরিকে, আমাদের ঠুমরি এই লাইট ক্লাসিক্যাল মিউজিকের যে সমস্ত নায়ক নায়িকার মধ্যে যে সমস্ত সুন্দর প্রেম বিরহ, এত তার বৈচিত্র্য সবই কিন্তু সেই মূলেই রয়েছে শ্রী শ্রী জয় কবি জয়দেবের গীত গোবিন্দ। তো সেই গীত গোবিন্দর এতেই এখানে নায়িকার হচ্ছে প্রসিদ্ধ পত্রিকা, প্রসিদ্ধ পত্রিকা নায়িকা মাঝখানে, আর তারপরে সবশেষ নায়িকা হচ্ছে সবচেয়ে সুখী নায়িকা হচ্ছে স্বাধীনা পত্রিকা, যেখানে কৃষ্ণ তার পায়ে কিছু গয়না, তার সে তার মানে নায়িকা তার কন্ট্রোলে আছে, নায়ক তার কন্ট্রোলে আছে। তো এই হচ্ছে স্বাধীনা পত্রিকা নায়িকা। গীত গোবিন্দতেই তার বিস্তৃত আলোচনা হয়েছে, এবং সেই সময় থেকেই তার এই গ্রন্থটি একেবারে আকর গ্রন্থ, সারা ভারতবর্ষের সবকিছু, সমস্ত কিছু পদ যা আমরা নাচে করে থাকি সবকিছুই সেই গীত গোবিন্দের আধারেই রচিত। যদি কোনো আঞ্চলিক ভাষাতেও রচিত হয়ে থাকে, কবিরা করেছেন, সবই এই হচ্ছে তার মূল আকর গ্রন্থ। পরবর্তী এখানে হচ্ছে এইগুলো হচ্ছে ঋতুর ওপরে, শীতের ওপর, শীতকাল, গ্রীষ্মকাল, বিভিন্ন রকম সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং পরবর্তী দ্বিতীয় রোতে রাগের ওপরে, মেঘ রাগের ওপরে, বসন্ত রাগের ওপরে ইত্যাদি রাগের ওপরে, এবং সবকটিতেই নাচের ভঙ্গি, নাচের কথক নাচের ভঙ্গি। লাস্ট শেষ কালটিতে হচ্ছে ভৈরবী, ভৈরবের পূজা করতে আসছেন, এই কনসেপ্টে বানানো হয়েছে। তবে এখানে একটা কথা বলি, আমি এখানে ইন্টারভিউ নিয়েছিলাম শ্রী অশোক ঘোষের, চিত্রকর, তিনি বলেছিলেন যে এই সমস্ত রাগচিত্রগুলো, রাগচিত্রমালা, যে সেখানে কিন্তু যেভাবে বলা হয়েছে রাগের লক্ষণ দেখানো হয়েছে, সেইভাবে সেই অনুযায়ী কিন্তু চিত্রগুলো করা হয়নি, সেইভাবে করা হয়নি, ওটা চিত্রকরের একটা এক্সপ্রেশন দেখানো হয়েছে, খুব যে মিল আছে তা নয়, ওনার বক্তব্য ছিল এই।
আচ্ছা, পরবর্তী চিত্রে যাই। ও আচ্ছা, এটা আমার চলে এলো। আচ্ছা, আর চিত্র নেই না? না, আমি আসলে আরো কয়েকটা ছবি করেছিলাম, বাট সেগুলো যেহেতু এভাবে করা নেই, সেজন্য আমার বক্তব্য এটাই যে এই যে আমাদের ভারতবর্ষের সংস্কৃতি, সমাজ, ইতিহাস, সমাজ এবং এই যে তার সংস্কৃতির মধ্যে নৃত্য, গীত, সাহিত্য, কাব্য, চিত্র সব একটা একসঙ্গে গাঁথা রয়েছে। একে আমরা আলাদা করতে কোনোদিনই পারবো না। এবং আমি খুব কাছ থেকে মহারাজজিকে দেখেছি, পদ্মবিভূষণ বিরজু মহারাজজিকে দেখেছি। উনি একাধারে যেরকম নৃত্যশিল্পী, শ্রেষ্ঠ নৃত্যশিল্পী বলেই আমরা জানি, নৃত্যের ভগবান, তেমনি গান, কণ্ঠশিল্পী, তেমনি সমস্ত রকমের ইনস্ট্রুমেন্ট উনি বাজাতে পারতেন এবং অসাধারণ পেন্টিং করতেন। যখন আমাদের ক্লাস হতো সেখানে উনি ওই নাচের ভঙ্গিগুলি দেখে পেন্টিং করতেন, বা কখনো কখনো সেই পেন্টিং থেকেও উনি আমাদের নাচের কোরিওগ্রাফি করতেন। এবং তো কবিতা তো আছেই। তো সম্পূর্ণ শিল্পী হতে গেলে একজনকে এই সবকটি বিদ্যাই জানতে হবে। এখানে আমি আমার গবেষণার কার্যটি তো অনেকটাই বড়, তো সেখানে আমি চিত্রকলার চ্যাপ্টারটিতে এভাবে শুরু করেছিলাম যে বিষ্ণু ধর্মোত্তর পুরাণ, যেখানে চিত্রকলার সমস্ত নিয়ম, সমস্ত কিছু আছে ওর মধ্যে। ওখানে প্রথম লাইনটি হচ্ছে, শ্লোকের যেটি দিয়েছিলাম, চিত্রসূত্রং না জানাতি বৃত্তসূত্রং সুদূরবিদম, মানে, এবং তারপর পরপর রয়েছে যে চিত্রসূত্র না জানলে নৃত্যসূত্র জানা যাবে। প্রত্যেকটির সঙ্গে প্রত্যেকটি নির্ভরশীল। এবং এক এক করে দেখা গেছে যারা স্কাল্পচার তৈরি করেছে, যারা লিখেছে, যারা ইনস্ট্রুমেন্ট বাজায়, যারা তবলা পারকাশন বাজায়, তারা সবাই সবকিছু জানলে তবেই একটা আর্ট ফর্ম সম্ভব। তো আমি আমার গাইডকে আমি আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে উনি আমাকে, আমার অনেক সময় এমন হয়েছে যে এত বড় যেহেতু আমার কাজটা হয়ে গেছিল, আমি ঠিকমতো ভাবে একত্রীকরণ করতে পারছিলাম না। তিনটে আলাদা 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 বিষয়, সে তাকে একত্র করে। তো সেই ক্ষেত্রে আমাকে আমার ম্যাডাম অনেকভাবে অনেক সাহায্য করেছেন এবং অনেক তাড়াতাড়ি জিনিসটা যাতে কিভাবে কত তাড়াতাড়ি সব, সেটা সম্পূর্ণভাবে ওনার জন্যই সম্ভব হয়েছে। এবং অনেক জায়গায় আমি ইন্টারভিউ নিতে পেরেছি, বড় বড় গুণী মানুষদের, মহারাজজির ইন্টারভিউ নিয়েছি, শাশ্বতীদি এবং রানীজি, এবং তারা এত এত তাদের বক্তব্য, তাদের ফিলিংস। একজন আমাদের নাচের বা এই যে সংস্কৃতির ধারা, এখানে তো দু রকমের রয়েছে, একটা নির্জীব ধারা, একটা সজীব ধারা। নির্জীব ধারা কি, যা যা বই, স্কাল্পচার বা ছবি ইত্যাদি ইত্যাদি। আর সজীব ধারা কি, যে নৃত্যের ধারা আজ পর্যন্ত চলে আসছে, চর্চার মাধ্যমে চলে আসছে। তো যখন আমি এই মানুষগুলোকে ইন্টারভিউ করেছি, বড় বড় অন্য সমস্ত বিখ্যাত নৃত্যশিল্পী, কলকাতা এবং বাইরের নৃত্যশিল্পীরা, যেমন আমি নাম করতে চাই প্রথমে আমার গুরুমা সুস্মিতা মিশ্রজি, বিদুষী সুস্মিতা মিশ্রজি, বিদুষী অমিতা দত্তজি, এবং তারপরে শ্রীমতী রানী কর্নার, তারপরে শ্রীমতী শ্রীলেখা মুখার্জি, শ্রীমতী বন্দনা সেন। এরা সমস্ত কথক নাচের মূল অবয়বটা তৈরি হওয়ার সময়তে এদের যে এদের যে অভিজ্ঞতা তারা যে শেয়ার করেছেন, এবং তার মধ্যে থেকে আমি নিজের যেটুকু সংগ্রহ করতে পেরেছি তথ্য, তার মধ্যে সত্যি দেখেছি যে কিভাবে কবি জয়দেবের গীত গোবিন্দ, শ্রী শ্রী চৈতন্যদেব, এনাদের যে তার গৌরীয় বৈষ্ণব ভাবধারা কিভাবে একটা অন্তঃসলীলা নদীর মতো কিভাবে তার মধ্যে থেকে গেছে এবং এক বিশাল প্রভাব ফেলে গেছে, এবং তারা কানেক্ট করে রেখেছে একটা ভারতবর্ষের একটা অন্যতম শ্রেষ্ঠ ক্লাসিক্যাল ডান্সকে, এবং একটা চিত্রকলার একটা বিশাল অংশ যেটা মিনিয়েচার পেন্টিং, তাকে একত্রীকরণ এখানে করে এনে এই বিশাল সম্ভার, শিল্পের বিশাল সম্ভারকে অনেকভাবে সমৃদ্ধ করেছে। আমার আরো কিছু ছবি ছিল, আমি একটুখানি আজকে আমার এটার জন্য আমি আরো কিছু পাঠাতাম হয়তো,
কিন্তু আমি আর দেখাতে ছোট করেই করেছি কাজটা, মানে এখানে বলার জন্য। আর হোলিরও কিছু ছবি ছিল, আমি এখানে দেখাতে পারবো না ছবিগুলো, ওগুলো সব অসুবিধা, একটুখানি ওখান থেকে নিয়ে করতে হবে। আমি কাজটা করে খুব আনন্দ পেয়েছিলাম, এটাই সবচেয়ে বড় কথা, কারণ এটা তো একটা প্র্যাকটিক্যাল আমার জনারটা, সেই প্র্যাকটিক্যাল জনারের সঙ্গে যখন আমি এইরকম থিওরি অ্যান্ড পেইন্টিং এর মধ্যে দিয়ে আর একটা নতুন এই যে গৌড়ীয় বৈষ্ণব ভাবধারা আমার কাছে সম্পূর্ণভাবেই, আমি এখানে একে নিয়ে পড়াশোনা করিনি, যদি না আমার কাজের মধ্যে থাকবে, করিনি আগে কখনো। তো সত্যি আমরা বাঙালি, আমি বাঙালি হিসেবে আমি ভাবতেই পারিনি যে আমার এই বাংলার বুকের কবি জয়দেব, শ্রী চৈতন্যদেব, তাদের কি অবদান যে রেখেছেন, আমরা সত্যিই গর্বিত। আমরা বাঙালিরা আমাদের সংস্কৃতি হয়তো ভুলতে চলেছি, কিন্তু এইসব যদি সংস্কৃতির চর্চা আমরা যারা করি, তারা সবার খুব ভীষণ ভাগ্যবান একদিকে, যে এক্ষেত্রে আমরা সম্পূর্ণভাবে ভারত, নিজেকে মনে করি ভারতবাসী, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। বিভিন্ন অনুষ্ঠান যখন আমাদের হয়, আমাদের স্পিক ব্যাকের প্রোগ্রাম আছে, তো ওখানে গিয়ে নিউ জেনারেশনের কাছে যখন প্রমোট করা হয় এই আমাদের ভারতীয় সংস্কৃতি, সত্যি কথা বলতে সবার আগে মনে হয় কতখানি ভাগ্যবান, কতখানি সত্যি আমরা, যে এই আমরা নিজের দেশের সংস্কৃতির চর্চাটা কিন্তু করছি এবং নিজের দেশকে জানছি, এটাই সবচেয়ে বড় কথা। এই আমাদের এই আমি এই শিল্প সংস্কৃতির পথে থেকে এইটুকু আমি ফিল করেছি, এবং আমার কাজটি করে আমি খুব আনন্দ পেয়েছি, এবং আজকে আপনাদের কাছে এটি নিবেদন করতে পেরে আমি সুযোগ করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।